ভর দুপুরবেলা রাধানগর গ্রামের শেষ প্রান্তে হরিনাথ মহাজনের চণ্ডী মণ্ডপ। সামনে উঠোনে হাত জোর করে দাঁড়িয়ে আছে গরিব জেলে রতন। কি বললে? আর 1 মাসের সময় চাই? তোর বাপের রাজ্যত্ব পেয়েছিস নাকি রতন? মহাজন মশাই, দোহাই আপনার, এবার গাঙ্গে মাছ একদম কম। যা 2-4টা পাই তা বেচা চাল কিনতেই সব শেষ হইয়া যায়। ঘরে আমার মা মরা ছোট্ট মেয়ে লক্ষ্মী রাত থেকে না খাইয়া আছে। একটু দয়া করুন, একটু দয়া করুন কর্তা। সামনের মাসে আমি আপনার সুদের টাকা কড়াই কন্ডায় চুকাইয়া দিমু। দয়া? হ্যাঁ, হরিনাথ মহাজন ব্যবসা করে রে ভিখারি, দয়া ধর্ম করে না। টাকা যখন নিতে এসেছিলি তখন তো খুব হাত জোর করে বলেছিলি, কথা জালের সুতো কিনবো, টাকাটা দেন। এখন টাকা ফেরত দেওয়ার বেলায় তোর মেয়ে দোহাই দিচ্ছিস? হ্যাঁ, ভালো ভালো ভালো। না কর্তা, মেয়ের দোহাই না, সত্যি বলছি, আমার জালে একদম মাছ উঠতেছে না। আমারে আর 20টা দিন সময় দেন। চুপ কর হারামজাদা! তোকে আমি 20 দিন কেন, 20 ঘন্টাও সময় দেব না। তোরা ছোট জাতের লোক, তোদের সঙ্গে ভদ্রভাবে কথা বললে কিচ্ছুই হবে না। ও কর্তা, গায়ের সব মানুষের সামনে আমার ইজ্জতটা এমন করে নষ্ট করবেন না। আমি গরিব হইতে পারি, কিন্তু আমারও তো একটা সম্মান আছে। সম্মান? তোর আবার সম্মান কিসের রে জাইলার পোনা? হ্যাঁ, তোর মতো ভিখিরির ইজ্জত তো আমার এই জুতোর তলায়। তোকে আজ আমি এই চণ্ডী মণ্ডপে থামে বেঁধে জুতো পেটা করব, তবে তোর শিক্ষে হবে। ওয়ে, কে আছিস? ধর এটাকে। মহাজনের 2 পেয়াদা এসে রতনকে জোর করে ধরে চণ্ডী মণ্ডপের একটা মোটা কাঠের থামের সাথে বাঁধে। রতন চিৎকার করতে থাকে, সাইরা দেন আমারে। ও কর্তা, আমি আপনার পায়ে পড়ি। আমার মেয়েটা শুনলে মইরা যাবো কর্তা। আমারে এই অপমান কইরেন না। তোর মেয়ে মরলো, আমার কি রে? টাকা দিতে পারবি না তো তোর মেয়েকে বাজারে বেচে আমার টাকা শোধ কর। বংশী, ভুবন, আমার পা থেকে জুতোটা খোলতো। আজ এই হারামজাদাকে জুতো বেটা কর, আর এই গোয়াল ঘর থেকে পুরনো জুতোর মালাটা এনে ওর গলায় পরা। গায়ের লোক দেখুক হরিনাথ মহাজনের টাকা মারলে কি দশা হয়। বংশী আর ভুবন মহাজনের হুকুম পেয়ে নিজেদের হাতের জুতো দিয়ে রতনকে সজোরে মারতে শুরু করে। রতন যন্ত্রণায় আর অপমানে ঢুকরে কেঁদে ওঠে। কিছুক্ষণ পর বংশী একটা ছেঁড়া নোংরা জুতোর মালা এনে রতনের গলায় পরিয়ে দেয়। ভগবান, তুমি এর বিচার কইরো ভগবান। গরিবের ইজ্জতের কি কোনো দাম নাই তোমার দুনিয়ায়? গ্রামের মোড়ল নিতাই আর অন্যান্যরা দাঁড়িয়ে সব দেখছে। কেউ কেউ মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু মহাজনের ভয়ে কেউ একটা কথাও বলতে সাহস পাচ্ছে না। চরম অপমান, যন্ত্রণা আর হতাশায় রতনের চোখ দুটো পাথর হয়ে যায়। পরদিন ভোরবেলা গ্রামের আকাশটা কেমন যেন গুমোট। হঠাৎ গ্রামের রাস্তা ধরে নিতাই হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসে। ওরে সর্বনাশ হইয়া গেছে রে, সর্বনাশ হইয়া গেছে। ও মোড়ল মশাই, ও মাস্টার মশাই, সর্বনাশ হইয়া গেছে গো। গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক গৌরাঙ্গ মাস্টারমশাই চায়ের দোকানেই বসে আছেন, সাথে গ্রামের আরও কয়েকজন। কি হয়েছে নিতাই, এত সকালে অন করে চেঁচাচ্ছ কেন? মাস্টার মশাই, রতন, হ্যাঁ ওই জাইলা রতন, সে আর নাই গো। কি বলছিস? রতন নেই মানে? কি হয়েছে তার? মহাজনের ওই বড় দিঘির পারে ওই মস্ত আম গাছটায় গলায় দড়ি দিয়া ঝুলতাছে রতন। রতন আত্মহত্যা করছে গো। খবরটা শোনার সাথে সাথে পুরো গ্রামে যেন বাজ পড়ে।
সবাই দৌড়ে যায় মহাজনের দিঘির পাড়ে। পরদিন সকালবেলা গ্রামের মোড়ের চায়ের দোকান। মাস্টারমশাই স্কুল যাওয়ার পথে সেখান দিয়ে যাচ্ছিলেন। মোড়ল, নিতাই আর গ্রামের কিছু বয়স্ক লোক সেখানে বসে চা খাচ্ছে আর ফিসফিস করে কথা বলছে। বলি ও মাস্টার মশাই, এদিকে একটু শোনেন না। বলি আপনার কি মাথা টাথা একদম খারাপ হইয়া গেছে? কেন নিতাই, মাথা খারাপ হতে যাবে কেন? কি হয়েছে? গায়ের মানুষ কিন্তু বলা বলি শুরু করেছে মাস্টার। আপনি একজন উঁচু জাতের বামুন মানুষ, গায়ের মাস্টার, আর আপনি কিনা রোজ রাইট বিরেতে ওই নিচু জাতের জাইলার ঘরে যাতায়াত করতেছেন। যাতায়াত করছি মানে? রতনের মেয়েটা, ওই অবোধ শিশুটা না খেয়ে মারা যাচ্ছে, আমি ওর মুখে দুটো অন্ন তুলে দিয়ে আসি, এতে জাতপাতের কি হলো? কি কইলেন? অন্ন তুইলা দেন? হ্যাঁ। আরে বলি, বামুন হইয়া জাইলার ঘরে অন্ন নিয়ন কি খুব সম্মানের কাম? আরে জাইলার মাইয়ার হাতে সোয়া লাগলি তো আপনার জাত সইলা যাইব। এ হে হে, কি ঘেন্নার কথা! সি 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 সি। চুপ কর নিতাই, ঘেন্নার কথা কোনটা জানো? একটা জ্যান্ত মানুষ তোমাদের চোখের সামনে মহাজনের অত্যাচারে, অপমানে গলায় দড়ি দিয়ে মরল, আর তোমরা কেউ একটু টু শব্দ পর্যন্ত করলে না। সেটাই হলো ঘেন্নার কথা। আহা মাস্টার, আপনি খামাখা রাগ করতেছেন। সমাজ বইলা তো একটা কথা আছে, সমাজের একটা নিয়ম আছে না? সমাজ? কোন সমাজ? যে সমাজ একটা বাপ মরা অনাথ মেয়েকে না খাইয়ে মেরে ফেলার কথা বলে, যে সমাজ মানুষের বিপদে পাশে না দাঁড়িয়ে বামুন আর জেলের বিচার করে। শোনো মোড়ল মশাই, তোমাদের এই পচা গলা সমাজের জাতপাতের আমি তোয়াক্কা করি না। আমার কাছে মানুষের ধর্ম সবার আগে। মাস্টারমশাই গটগট করে সেখান থেকে চলে যান, কিন্তু তার মনটা বড্ড বিষণ্ণ হয়ে পড়ে। তিনি বুঝতে পারেন এই কুসংস্কারাচ্ছন্ন গ্রামে লক্ষ্মীকে এভাবে একা ফেলে রাখলে তাকে এরা বাঁচতে দেবে না। রাধানগর গ্রামের শেষ প্রান্তে হরিনাথ মহাজনের মস্ত বড় দিঘি। দিঘির পাড়ে টিমটিমে লণ্ঠন হাতে পাহারা দিচ্ছে হরিনাথের দুই পাহারাদার, বংশী আর ভুবন। আজকাল রাইতে যা ঠান্ডা পড়ছে না ভুবন, হারে গিয়া বিদ্যাছে একদম। বলি, তোর কাছে বিড়ি টিড়ি আছে নাকি রে? একান্তে তো ফুটা ঠান্ডা পড়ছে, গতটা একটু গরম হোক। বিড়ি তো আছে, কিন্তু চালাবার উপায় আছে কি? যা শোষ কইরা হাওয়া দিতাছে, দেশলাইয়ের কাঠি জ্বালাইতে না জ্বালাইতেই নি ভাজাইবো। তা হবাই পারে, কিন্তু এই ঘুটঘুইটা অন্ধকারে এই দিঘির পারে পইরা থাকুন কি তার টিকান কথা? দিনের বেলা দিঘিটারে দেখতে যত ভালো লাগে, রাইত নামলে এই জায়গাটা তত ভয় রইয়া যায়। এই রতন মারা যাওয়ার পর থেকে তো আরও বেশি ভয় তো লাগবই রে বংশী। মহাজনের এই দিঘির ব্যাপারে গায়ে কত কথা রড়ছে জানোস না? এইখানে নাকি রাত বিরাইতে মাইনসে আনাগোনা করে না। ওই মহাজন বেটার যা দাপট, ওর কারণেই সে একদিন মরবো, তুই দেখোস। ওপরওয়ালার মারের কোনো শব্দ হয় না, কিন্তু ফল ঠিকই দেখুন যায়। কি বলিস? সে তো ঠিকই, মহাজন মানুষ না, একটা আস্ত রাক্ষস, গরিবের রক্ত চুইসা খায়। হঠাৎ দিঘির কালো জলের ঠিক মাঝখান থেকে একটা বিকট শব্দ আসে, ছপাত। যেন ভারী কিছু একটা জলের ভেতরে ডুব দিল বা জল থেকে উঠল। ওরে বাপরে ভুবন, শুনলি শব্দটা? জলের মধ্যিখানে কেমন একটা আওয়াজ হইল না? ধুর, তোর যত সব। বড় দিঘি, বড় মাছ, কোনো মস্ত বড় রুই বা কাতলা মাছ লাফাইছে হয়তো। না রে ভুবন, মাছ লাফানোর শব্দ আমার চেনা আছে, সারা জীবন তো এই জলের ধারেই কাটানো। এ শব্দটা আলাদা, কেমন যেন মস্ত বড় কেউ জলের তলে ডুব দিল। চল তো ওদিকটা একটু যাইয়া দেখি। চল দেখি, মহাজনের আবার কড়া হুকুম, একটা মাছও যেন চুরি না হয়। দুজনে পা টিপে টিপে দিঘির পাড় ধরে এগোতে থাকে। হঠাৎ লণ্ঠনের আলো জলের একটু ভিতরের দিকে পড়তেই তারা থমকে দাঁড়ায়। ভুবন, দেখ দেখ দেখ, জলে ওটা কি দেখ। ভগবান, ওটা তো কোনো মানুষ না রে বংশী।
দিঘির বুক সমান কালো জলের ভেতর দাঁড়িয়ে আছে একটা কুচকুচে কালো পচা গলা অবয়ব। তার মুখটা অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, শরীর দিয়ে যেন পচা কাদার দুর্গন্ধ বেরোচ্ছে। হঠাৎ সেই অবয়বটির হাতটি অস্বাভাবিকভাবে লম্বা হয়ে জলের অনেক গভীরে ঢুকে গেল। ওরে বাপরে, হাত দুইটা এত লম্বা কেন? এটা কি ধরতেছে জলের তলা থেকে? পরক্ষণে অবয়বটা তার লম্বা হাত দিয়ে জলের নিচ থেকে একটা বিশাল মাপের জ্যান্ত রুই মাছ তুলে আনলো। মাছটা তার হাতের মুঠোয় ছটফট করছে। অবয়বটা খালি হাতেই অন্ধকারের মধ্যে মাছটা ধরলো। ওরে বাপ রে বাপ, ওটা ওটা মেছো ভূত, আজ তো মেছো ভূত। পালা বংশী পালা, না হইলে ঘা মোটকাইয়া দিব। বংশী আর ভুবন লণ্ঠন ফেলেই গ্রামের দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগায়। সেদিন রাত মাস্টারমশাই বাড়ির শোবার ঘর। মাস্টারমশাই রাতের খাবার না খেয়েই খাটে বসে গভীর চিন্তায় মগ্ন। তার স্ত্রী যশোদা এক গ্লাস দুধ নিয়ে ঘরে ঢোকেন। কি গো, আজ রাতে তো পাতে একদম হাতই দিলে না, মুখটা এমন থমথমে করে বসে আছো কেন? স্কুলে কিছু হয়েছে? স্কুলের কথা আর বলো না যশোদা, আজ সকালে মোড়লা নিতাইয়ের সাথে বড্ড একচোট হয়ে গেল। ওরা বলছে আমি নাকি বামুন হয়ে ওই রতনের ঘরে খাবার দিতে গিয়ে সমাজের জাত খুইয়েছি। ও মা, এই তো ভারী অন্যায় কথা। গায়ের লোকেরা তো নিজেরা ওই মেয়েটাকে এক মুঠো ভাত দেবে না, আবার তুমি দিতে গেলে সমাজে দোহাই দিচ্ছে। সেটাই তো যশোদা, মেয়েটার মুখটা দেখলেই আমার বুকটা ফেটে যায়। রতন তো মহাজনের ঋণের দায়ে মরে গিয়ে বেঁচেছে, কিন্তু ওই ছোট্ট লক্ষ্মীকে কার ভরসায় রেখে গেল? গায়ের লোক তো ওকে ভিখারি বানিয়ে দেবে। আচ্ছা, আমি একটা কথা বলি, শুনবে? বলো, কি কথা? ওগো, আমাদের তো নিজেদের কোনো সন্তান নেই, ভগবান আমাদের কোলে কোনো বাচ্চা দেননি, তা ওই অনাথ মেয়েটাকে আমরা আমাদের কাছে নিয়ে আসি না কেন? যশোদা, তুমি কি বলছো? তুমি নিজে থেকে এই কথা বলছো? হ্যাঁ গো, আমি মন থেকেই বলছি। আমি তো রোজ দেখি তুমি লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে যাও, আর এসে সারা রাত মেয়েটার চিন্তায় এপাশ ওপাশ করো। আমি তো তোমারই স্ত্রী, তোমার কষ্ট কি আমি বুঝি না? কিন্তু কিন্তু যশোদা, গাঁয়ের লোকেরা যে তোমাকেও কথা শোনাবে। ওই নিচু জাতের মেয়েকে এই বাড়িতে তুললে সমাজ আমাদের এক করে করবে। তুমি কি সেই অপমান সইতে পারবে? জাতপাত দিয়ে কি হবে গো? মানুষের ভালোবাসাই তো আসল। ভগবান যাকে কেউ নেই করে পাঠিয়েছেন, আমরা তার কেউ হব। সমাজ যদি এক ঘরে করে, করুক, আমাদের কোনো আক্ষেপ থাকবে না। যশোদা, যশোদা, তুমি আজ আমাকে যে শান্তি দিলে তা আমি বলে বোঝাতে পারবো না। আমি এতদিন এই কথাটাই তোমাকে বলবো বলে মনে মনে গুমড়েছিলাম, কিন্তু তুমি যদি রেগে যাও সেই ভয়ে বলতে পারিনি। আমি রাগ করব কেন? একটা বাপ মরা মেয়েকে আশ্রয় দেওয়া তো সবচেয়ে বড় পুণ্য। তুমি কালই গিয়ে ওকে আমাদের বাড়িতে নিয়ে এসো, আমি ওর জন্য নিজের হাতে নতুন জামা সেলাই করে রাখবো। আজ তোমার কথা শুনে বুঝলাম যশোদা, জীবনসংগিনী হিসেবে তোমাকে বেছে নিয়ে আমি জীবনে কোনো ভুল করিনি। কাল রাতেই আমি লক্ষ্মীকে এই বাড়িতে পাকাপাকিভাবে নিয়ে আসব। এদিকে হরিনাথ মহাজনের বাড়িতে চরম অশান্তি। মহাজন রেগে গজগজ করতে করতে চণ্ডীমণ্ডপে পাইচারি করছে। সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পাহারাদার বংশী আর ভুবন। তোদের আমি টাকা ধার দেই কি করতে রে হারামজাদা? তোরা রাতের দিঘির পাড়ে বসে বসে ঘুমোস, আর এদিকে আমার দিঘি থেকে রোজ রাতে সব বড় বড় রুই কাতলা চুরি যাচ্ছে। বেয়াজ্জত কোথাকার! কথা কথা দোহাই আপনার, আমরা একটুও ঘুমাই না। আমরা দুইজনে চোখ বড় বড় কইরা টস দিয়া পাহারা দিই, কিন্তু কিন্তু ওই চোর তো সাধারণ চোর নয় কর্তা। সাধারণ চোর না তো কি? ডাকাত! কোন গায়ের ডাকাত আমার দিঘির জাল ফেলা সাহস পায় রে? নাম বল তার। কর্তা কর্তা মারবেন না, বংশী ঠিকই কইতাছে। ওটা কোনো গায়ের চোর ডাকাত না কর্তা। ওই চোরের কোনো জালও নাই, ছিপও নাই। ও তো মানুষই না কর্তা। মানুষ না তো কি? তোর বাপ!
গাঁজা খেয়ে এসে আমার সামনে আবল তাবল বকছিস? না কর্তা, গাঁজা খাই নাই, আমরা নিজে চোখে দেখছি। রাত ঠিক দুপুরের সময় দিঘির কালো জলের তলা থেকে একটা পচা গলা মুরদ উইটা আসে, আর গতর দিয়া কেমন মরা পচা গন্ধ বাইর হয় তার। কি ওচা গলা মুরুত? কি সব বলছিস এসব? কি বলছিস? কর্তা, একটা আস্ত মেছো ভূত। ওই ভূতটার দুইটা হাত মাইনসের মতো না, হাত দুইটা রশির মতো অস্বাভাবিক লম্বা। দিঘির পাড়ে খাড়াইয়া সে ওই লম্বা হাত জলের অনেক গভীরে ডুবাইয়া দেয়। তারপর একেবারে জলের তল থেকে জ্যান্ত তাজা তাজা মাছ ধইরা আইনা অন্ধকারের মধ্যেই চিবাইয়া খায়। কর্তা, মাছ খাওয়ার সময় তার মুখ থেকে কেমন খসমস কইরা হাড় ভাঙার আওয়াজ আসে। আমরা টস মারতেই সে জলের তলায় তলাইয়া গেছে। আমাদের আর ওই দিঘির পাড়ে রাইতে পাঠাবেন না কর্তা, ওই মেসোভূত কোন দিন আমাগো ঘাড় মটকাইয়া দিব। আরে মেছো ভূত? কি বলে রে, মেছো ভূত? জলের তলা থেকে হাত বাড়িয়ে মাছ ধরছে কে? না মেছো ভূত। এই এই, তোরা আমাকে বোকা পেয়েছিস? তোরা নিজেরাই রাতে মাছ চুরি করে বাজারে বেচছিস, আর এখন ধরা পড়ার ভয়ে ভূতের গপ্প ভাবছিস? ভগবান সাক্ষী কর্তা, আমরা একটা মাছও চুরি করি নাই। ওই দিঘির জলে রতন জেইলা মরার পর থেকেই এই ভূতের উপদ্রব শুরু হইয়াছে। গায়ের সকলেও এই কথা বলা বলি করতাছে। রতন জেলের নাম আমার সামনে নিবি না, সে মরে ভূত হয়ে গেছে। তো কি হয়েছে? হরিনাথ মহাজন জ্যান্ত মানুষকে ভয় পায় না, তো আবার মরা ভূত? শোন তোরা, আজ রাতে আমি নিজে যাব ওই দিঘির পাড়ে। আমি আমার ওই 2 নলা বন্দুক নিয়ে যাব। দেখি দেখি আজ কোন মেছো ভূত আমার দিঘির মাছ খায়। ভূতের শরীর আজ আমি ঝাঁঝরা করে দেব। এদিকে হরিনাথ মহাজনের দিঘির পাড়। রাত তখন প্রায় 2:30। মহাজন তার দোনলা বন্দুক হাতে দিঘির পাড়ে এসে দাঁড়িয়েছে। অঘোরতান্ত্রিক, হ্যাঁ, আজ তোমাকে আমি অনেক টাকা দিয়ে এই রাধানগর গ্রামে নিয়ে এসেছি। আমার দিঘির মাছ যে শয়তান ভূত চুরি করে খাচ্ছে, তাকে আজ তোমার ওই বোতলে বন্দি করতে হবে, বুঝেছো? আপনি কোনো চিন্তা করবেন না মহাজন মশাই, এই অঘোরতান্ত্রিকের মন্ত্রের জোর অনেক। জ্যান্ত মেছো ভূতকে আমি এই বোতলের ভেতর আইনা সিপি আটকাইয়া দিমু। এই হরিনাথ মহাজনের বন্দুকের গুলি ভূতের বুকো ঝাঁঝরা করে দিতে পারে, জানো? তুমি তোমার কাজ শুরু করো তান্ত্রিক। ওং রিং ক্লিং গচ্ছা শক্তি জাগ্রতং চিত্তং স্থিরং তেজং পূর্ণং সর্বতন্ত্র সিদ্ধিং দেহি স্বাহা। তান্ত্রিক মন্ত্র পড়ার সাথে সাথে দিঘির ঠিক মাঝখান থেকে সেই কালো পচা গলা বিকট অবয়বটা ধীরে ধীরে জলের উপর উঠে আসে। ওরে বাপরে, ওই যে আইসা পড়ছে, মেছো ভূত আইসা পড়ছে। ভুবন, পালা পালা। ওরে পিশাচ, তুই অঘোরের জলের মধ্যে আটকা পড়েছিস, এই ভেতরের ভেতরে ঢুক্কা যা। কিন্তু ভূতটা বোতলে ঢোকার বদলে এক বিকট হাড় হিম করা আকাশ ফাটানো গর্জন করে ওঠে। সে তার সেই অস্বাভাবিক লম্বা দড়ির মতো হাত দুটো তান্ত্রিকের দিকে বাড়িয়ে দেয়। ওরে সর্বনাশ মহাজন মশাই, এটা কোনো সাধারণ মেষভূত না, এটা বড্ড রাগী হাত্তা। এরে তো বোতলে ভরণ যাইব না। মানে কি? তুই না বড় তান্ত্রিক, টাকা নিয়েছিস না? ধর ওকে। এ তো কোনো শয়তান পিশাচ না মহাজন, এ তো দুঃখী বাপের আত্মা। বাপের ভালোবাসার জোর দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়া কাটানো যায় না। আমার জানের মায়া আছে, আমি চললাম। কাপুরুষের দল, পালা! তোদের কাউকে আমার দরকার নেই। আজ আমি নিজের হাতে এই ভিখারি মেছো ভূতের বুক ঝাঁঝরা করে দেব। হরিনাথ মহাজন কাউকে ভয় পায় না। এই রে!
ভূতটা আর কোনো শব্দ না করে সে তার সেই অস্বাভাবিক লম্বা বরফের মতো ঠান্ডা দুটো হাত বাড়িয়ে মহাজনের গলা শক্ত করে জাপটে ধরে। হরিনাথ আতঙ্কে আর যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে। ভূতটা তাকে টেনে হিচড়ে দিঘির অতল কালো জলের ভেতরে ডুবিয়ে দেয়। জলের উপর শুধু কয়েকটা বুদবুদ আর মহাজনের অহংকারের প্রতীক ওই বন্দুকটা ভাসতে থাকে।